সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বের আলোচ্য বিষয় দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্যতম একটি কবিতা, পাবলো নেরুদার লেখা অসুখী একজন। তাই আর দেরি কেন, বসে যাও, খাতা পেন বই খুলে বুঝে নাও সম্পূর্ণ কনসেপ্ট, লিখে নাও আনুষঙ্গিক তথ্য, নিজেকে তৈরি করো মাধ্যমিকের জন্য। প্রস্তুতি শুরু হোক তোমাদের আমাদের চ্যানেলের সঙ্গে। সো আর দেরি না করে শুরু করা যাক। তাই শুরু করছি আজকের পর্ব। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত দশম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্যতম একটি কবিতা, পাবলো নেরুদার লেখা অসুখী একজন। শুরু হচ্ছে আলোচনা অসুখী একজন। প্রথমেই কবি সম্বন্ধে কিছু জেনে নিই, দেখে নেওয়া যাক কবি পরিচিতি। বিংশ শতকের আধুনিক সাহিত্যের জগতে কাব্যধারার অন্যতম একটি প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব হলেন পাবলো নেরুদা। প্রধানত তিনি কূটনীতিবিদ, রাজনীতিবিদ হলেও পাবলো নেরুদার কাব্য রচনায় ছিল সমান দক্ষতা। এই পাবলো নেরুদা চিলির সীমান্ত শহরের পার্লেতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নেকতালি রিকার্দো রেন্স ভাসওয়ালতো। পাবলো নেরুদা নামটির উৎস চেক লেখক জা নেরুদা এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস পাবলো পিকাসো। মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন লিখেছেন কবিতা, ঠিক তেমনই লিখেছেন ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার। 1927 সালেই চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুনে পাঠায়। এ পদে থেকে তিনি চীন, জাপান, কলম্বোসহ ভারতেও আসেন। 1971 খ্রিস্টাব্দে তাকে সাহিত্যের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। চিলিতে অগাস্তো পিনোচিতের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নেরুদা। 3 দিন পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। তার রচিত বিভিন্ন গ্রন্থ রয়েছে, যেমন 20টি প্রেমের কবিতা এবং একটি হতাশার গান, এ পৃথিবীর আবাসভূমি, প্রাণের স্পেন, বিশ্ব সঙ্গীত, চিলির পাথর, হোয়াকিন মুরিয়েতার গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচি ইত্যাদি। এরপর আমরা সরাসরি প্রবেশ করব মূল কবিতায়। কবিতার নাম অসুখী একজন, কবি পাবলো নেরুদা। এখন আমরা যদি দেখি এই কবিতার নামটা অসুখী একজন কেন, এখানে অসুখী বলতে এই শব্দটাকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দাঁড়াবে সুখ নেই যার সেই অসুখী, আর একজন, কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে কেন্দ্র করে বলা হয়েছে। অর্থাৎ কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির সুখ দুঃখকে কেন্দ্র করে কবি বার্তা দিতে চেয়েছেন সাধারণ মানব জীবনের যে সমস্যাময়, সংকটবহুল জীবন এবং যুদ্ধময় পরিস্থিতি, সেই বার্তা। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে যেই ব্যক্তিটার উদ্দেশ্যে বলছেন বা বক্তা, তার কোনো একজন ব্যক্তি বা ব্যক্তিনি বা কোনো একজন প্রেয়সীকে অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে অনেক দূর দূরান্তে চলে গেলেন। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। কে জানতো না? যাকে কথক অপেক্ষায়মান অবস্থায় দরজায় দাঁড় করিয়ে রেখে গেছেন, সেই প্রেয়সী জানতো না যে আর কখনোই কথক ফিরে আসবেন না। একটি কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, 1 সপ্তাহ আর 1 বছর কেটে গেল। যে পথ দিয়ে কথক চলে গেছিলেন সেই পথ দিয়ে কথক যাওয়ার পর একটা কুকুর চলে গেল, একটা গির্জার নান হেঁটে গেল। অর্থাৎ সময় পরিবাহিত হতেই থাকলো। 1 সপ্তাহ আর 1 বছর কেটে গেল। এভাবেই 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর এবং সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো কাটতে থাকলো। অর্থাৎ সময় পরিবাহিত হতেই থাকলো। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। বৃষ্টিতে কথকের পায়ের দাগ ধুয়ে দিল, আর কি হলো? সেই পথে ঘাস জন্মালো। অর্থাৎ কথক যাওয়ার পর অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। এখানে কার মাথার উপর? প্রেয়সীর মাথার উপর। অর্থাৎ যে প্রেয়সী অপেক্ষায়মান অবস্থায় কথকের জন্য দৌড়ে দাঁড়িয়ে রয়েছে, সেই প্রেয়সীর ওপর বছরগুলো নেমে আসতে শুরু করলো। কথক চলে যাওয়ার পর একটা সময়ের পর একটা সময় এইভাবে বছর, তারপর বছর, পাথরের মতো বছর নামলো। অর্থাৎ এখানে কবি বোঝাতে চাইছেন যে কবি অর্থাৎ কথক চলে যাওয়ার পর একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল, তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো।
কাকে আগ্নেয় পাহাড় বলেছে? যুদ্ধকে আগ্নেয় পাহাড় বলেছে। কার আগ্নেয় পাহাড়? রক্তের আগ্নেয় পাহাড়। আগ্নেয়গিরি আমরা ভূগোলে পড়েছি, আগ্নেয়গিরি কাকে বলে না, পাত সঞ্চালনের সময় যখন অভিসারী পাত সীমান্তর বিপরীত অর্থাৎ অপসারী পাত সীমান্ত হয়, তখন ম্যাগমা ভূপৃষ্ঠের দুর্বল স্থান দিয়ে লাভা হিসেবে বেরিয়ে আসে এবং বীভৎসভাবে বেরিয়ে এসে আগ্নেয়গিরি এবং অনুৎপাতের সৃষ্টি করে। এখানে রক্তের আগ্নেয় পাহাড়, যুদ্ধকে কেন রক্তের আগ্নেয় পাহাড় বলা হয়েছে? কারণ যুদ্ধের মধ্য দিয়ে অজস্র মানুষের প্রাণ যায়, অজস্র মানুষের কাটা ছেদিত দেহ এবং সেখান থেকে ক্ষয়মান রক্ত যেন চারিদিকটা লাল রঙের রাঙিয়ে দেয়, অর্থাৎ একটার পর একটা মানুষের মৃত্যু ঘটতে থাকে। তাই তো এখানে যুদ্ধকে রক্তের আগ্নেয় পাহাড় বলা হয়েছে। শিশুরা আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এই যে যুদ্ধ হওয়ার সময় শিশুরা বাড়িরা খুন হলো, কিন্তু সেই মেয়েটার মৃত্যু হলো না। কোন মেয়েটার মৃত্যু হলো না? যেই মেয়েটা অপেক্ষায়মান অবস্থায় কথকের জন্য দরজায় দাঁড়িয়েছিল। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তার আর স্বপ্ন দেখতে পারল না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। এইটা হলো সেই সমতল, যেই সমতলের উপরে বিস্তৃত হয়ে আছে কথকের দেশমাতৃকা, কথকের দেশ, কথকের ঘরবাড়ি, সব কিছুই। সেই সমস্ত সমতলে কি হলো? আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা, কোন শান্ত হলুদ দেবতা? এখানে শান্ত হলুদ দেবতা বলতে বোঝাতে চাইছে যে সমস্ত দেবতারা ধ্যানে ডুবেছিল, তারা উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে গেল, তারা স্বপ্ন দেখতে পারলো না। এখানে বোঝানো হচ্ছে মন্দিরের ভেতর যে দেবতাদের প্রতিমূর্তি, যারা শান্ত নির্মল অবস্থায় বিরাজমান হয়ে আছেন, সেই সমস্ত দেবতাদের মূর্তিটাও ভেঙে গেল, মন্দিরও উল্টে পড়লো। এখানে বোঝানো হয়েছে যুদ্ধ বীভৎস আকার ধারণ করলো। এবার এখানে তোমাদের মনে প্রশ্ন আসবে যে প্রেয়সীটা কে, এই মেয়েটা কে? প্রশ্ন আসতে পারে যে মেয়েটা কে? কথকের প্রেমিক, প্রেমিকা, স্ত্রী, নাকি অন্য কেউ? এই মেয়েটাকে সেটা আমরা কবিতার শেষে গিয়ে বলবো। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, কথকের চোখের উপর ভেসে উঠল কথকের পুরনো দিনের স্মৃতি, যেই স্মৃতিতে জল করে প্রজ্বলিত হয়ে আছে কথকের নিত্য নৈমিত্তিক জীবনযাপন। যেখানে কথক বলছেন ঝুলন্ত বারান্দা, যেখানে কথক ঘুমিয়েছিলেন, গোলাপি গাছ, ছড়ানো করতালের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুন। অর্থাৎ সবটাই যেন, সমস্ত সুন্দরতাই যেন, সমস্ত নির্মলতাই যেন যুদ্ধের ভয়াল করাল গ্রাসে মধ্যম দিয়ে যেন শেষ হয়ে গেল। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা। যেখানে শহর ছিল, সেখানে কি ছড়িয়ে রইল? কাঠ কয়লা। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। যেখানে শহর ছিল সেখানে কাঠ কয়লা ছড়িয়ে রইল, কারণ যুদ্ধের ভয়াবহ আগুন গ্রাস করলো শহরকে, গ্রাস করলো শহরের সৌন্দর্যতা, সাধারণ নিত্য নৈমিত্তিক মানুষের জীবন। সেই জন্য সেখানে শহর ঘরবাড়ির বদলে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা আর রক্তের কালো দাগ। এই রক্তটা কার? এই রক্তটা যুদ্ধে চলে যাওয়া মানুষের রক্ত। আর সেই মেয়েটি আমার অপেক্ষায় আবার প্রসঙ্গে এলো। এত কিছু হয়ে যাওয়ার পরেও সেই মেয়েটা কথকের অপেক্ষায় রইলেন। পয়েন্ট টু বি নোটেড, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মেয়েটি কে? আসলে মেয়েটি আর কেউ নয়, অনেক জায়গায় থাকতে পারে মেয়েটি কথকের প্রেমিকা, কথকের প্রেয়সী, কিন্তু এখানে মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হলো কথকের দেশমাতৃকা, কথকের দেশমাতা। এই হলো সেই দেশমাতা, যেই দেশমাতাকে রেখে কথক একটা সময় চলে গেছিল। সেখানে দেশমাতা কথকের আবার ফিরে আসার আশা করেছিল, নিজের সন্তানের আবার ফিরে আসার আশা করছিল, কিন্তু কথক নিজেই খুব ভালো করে জানতো যে কথক আর কোনো দিনই ফিরবে না। এখানে আমরা শেষ করলাম আজকে আমাদের কবিতার তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। তোমরা ট্রেনে উঠে গেছো, তোমাদের নিশ্চয়ই আর বলে দিতে হবে না এই তর্জমা কথাটির অর্থ কি। তবুও যারা জানো না তাদের জন্য আরও একবার বলে দিই, অন্য ভাষায় যখন কোনো ব্যক্তি কবিতা লিখেন বা কোনো লেখক বা কোনো কবি কবিতা বা গল্প লিখেন, তখন তাদেরকে যারা অন্য ভাষায় ট্রান্সলেট করে তারা সেই ভাষাকার তর্জমাকার। যেমন ধরো কেউ ইংরেজিতে কবিতা লিখলো, তাকে যদি কেউ বাংলা ভাষায় ট্রান্সলেট করে, তখন সে হবে ওই
কবিতার তর্জমাকার বা অনুবাদকারক। এখানে অনুবাদকারক আর কেউ নয়, নবারুণ ভট্টাচার্য। এখানে শেষ করলাম আমরা আমাদের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দাও, কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে, এবং এই ভিডিও শেষে আসা হোমওয়ার্কের প্রশ্নের উত্তরটি কমেন্টে জানাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল বাটনটি বাজিয়ে দাও ভবিষ্যতে আরও এরকম অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করো। এখন স্ক্রিনে আসছে হোমওয়ার্কের প্রশ্নটি। এর আগে আমরা তোমাদের ক্লাসের আরও অন্যান্য ক্লাস নিয়েছি অন্যান্য বিষয়ের এবং অন্যান্য চ্যাপ্টারের। যারা যারা দেখোনি তারা চ্যানেলের পেজে গিয়ে দেখতে পাবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও এরকম এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। আজ এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আরও অন্য একটি পর্বে। সুস্থ থেকো, ভালো থেকো, আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।